ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা ট্রান্সলেশন নিয়ে এসেছি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। চলো আমরা প্রথম বাক্যটা দেখে নিই। সে প্রতিদিন বাবার সাথে নদীতে মাছ ধরতে যায়। এই যে বাংলা বাক্যটা যখনই আমরা পেলাম, তখন আমরা প্রথমে কি দেখব? আমরা প্রথমে দেখব যে বাংলা বাক্যটাতে কে কাজ করছে, কি কাজ করছে, কাজটার সাথে যুক্ত কোনো শব্দ বা নাউন আছে কিনা, কোথায় কাজ করছে, এই বিষয়গুলো আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বাক্য রয়েছে, কর্তা হচ্ছে সে। কর্তাকে না সে। এবার এই যে সে, এ কিন্তু কর্তা, তাহলে এ যদি কর্তা হয় তার মানে এ হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন এই কাজটা, সে যে কাজটা করছে সেটা কি কাজ করছে না যায়। দেখো, মাছ ধরতে বলে একটা কথা আছে এবং যায় বলে একটা কথা আছে। আমরা এখানে একটা খুব সুন্দর একটা নিয়ম শিখব, যে নিয়মটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই সাহায্য করবে। যে একের বেশি যখন ক্রিয়া বাংলা বাক্যে থাকে, তখন কি করে সেটাকে কোনটা প্রধান ক্রিয়া, কোনটাকে আগে লিখতে হয়, কোনটা পরবর্তী ক্রিয়া বা দ্বিতীয় ক্রিয়া বা অপ্রধান ক্রিয়া সেটা পরে লিখতে হয়, সেটা আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি সে প্রতিদিন বাবার সাথে মাছ ধরতে যায় নদীতে। এখানে মাছ ধরতে যায়, যায় এবং ধরতে দুটো কিন্তু ক্রিয়া আছে। অর্থাৎ তোমরা যখনই দেখবে যে যখন দুটো করে ক্রিয়া থাকবে, দুটোই দুভার বা দুটোই কোনো অন্যরকম ভার্ব আছে, তখন চেষ্টা করবে যে ক্রিয়াটার সাথে কোনো তয়কারে তে এটা যুক্ত আছে, সেটা ভাববে সেটা অপ্রধান ক্রিয়া, অর্থাৎ সেটা পরে হচ্ছে। আর যে ক্রিয়ার সাথে কোনো তে যুক্ত থাকে না, সেটা কিন্তু প্রধান ক্রিয়া সাধারণত হয়। এখন দেখো, মাছ ধরতে যায়, এই ক্রিয়ার এই বাংলা যে বাক্যটা আছে, এটাকে যদি আমরা ঠিকঠাক করে উচ্চারণ করি বা বোঝার চেষ্টা করি, আগে যাবে তারপরে ধরবে। সেখানে যদি না যায়, সে কিন্তু মাছ ধরতে পারবে না। অর্থাৎ সেখানে ধরতে গেলে আগে সেখানে যেতে হবে, অর্থাৎ যাওয়ার পরেই কিন্তু ধরা। সুতরাং আমরা বলতেই পারি যে এই বাক্যে যদিও দুটো ক্রিয়া আছে, কিন্তু প্রথম ক্রিয়া যেটা বলবো সেটা কিন্তু যায়। ওকে, এবং দ্বিতীয় যে ক্রিয়াটা সেটা কিন্তু মাছ ধরতে। তাহলে এখানে দ্বিতীয় ক্রিয়া হলো ধরতে এবং প্রথম ক্রিয়া হলো যায়। এখন এই দুটো ক্রিয়ার মধ্যে কোনটার সাথে তে যুক্ত আছে? আমরা অবশ্যই বুঝতে পারছি যে ধরার কথার সাথে তে যুক্ত আছে। অর্থাৎ যার সাথে তে যুক্ত থাকবে সেটা কিন্তু প্রথমে সাবজেক্টের পরে বসাবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। যে ক্রিয়ার সাথে তে যুক্ত নেই, সেটাই কিন্তু আমরা বাক্যে প্রধান ক্রিয়া হবে, সেটা কিন্তু আমরা দেখে নেব। তাহলে যখন আমরা দেখব যে দুটো ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া আগে হচ্ছে এবং পরে আরেকটি ক্রিয়া হচ্ছে, পরে একটি কাজ চলছে বা হয়, যেটা পরে হবে সেটাকে আমরা ধরতে হবে সেটা অপ্রধান ক্রিয়া, যেটা আগে হবে সেটা ধরতে হবে প্রধান ক্রিয়া। এবার অপ্রধান ক্রিয়া এবং প্রধান ক্রিয়া যখন বাক্যে ব্যবহার করব, তখন আমাদেরকে সাবজেক্টের পরে তাদের কিন্তু পরপর সাজাতে হবে। সেটা কেমন করে আমরা অবশ্যই দেখে নেব। তার আগে আর কতগুলো শব্দ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কথা আছে, প্রতিদিন বাবার সাথে নদীতে মাছ ধরতে যায়। এবার যেহেতু আমরা যাই এটা একটা ক্রিয়া বের করেছি, ধরতে আর একটা ক্রিয়া বের করেছি, তাহলে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ডু ভার্বের সাথে তার একটা করে অবজেক্ট বা একটা করে নাউন বা প্রোনাউন থাকতে পারে। প্রত্যেকটা ডু ভার্ব যখন বাক্যে বসবে, সেটা প্রধান ডুভাব হোক বা অপ্রধান ডুভাব হোক, তারপরে কিন্তু একটা করে অবজেক্ট থাকতে পারে, বা অবজেক্টকে আমরা নাউন বা প্রোনাউন এভাবে কিন্তু বলতে পারি। এখন এই বাক্যে যে যায়, সেই যায় কথাটা কিন্তু যে ডুভাবটা আছে এর কিন্তু কোনো অবজেক্ট নেই, কিন্তু ধরা বলে যে ক্যাচ নামক যে ইংলিশটা হয়, যে ডুভাবটা হয়, তার কিন্তু আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা কি না মাছ। অর্থাৎ যদি আমরা এখানে প্রশ্ন করি যে সে কি ধরতে যায় বা কি ধরতে নদীতে যায়, তাহলে কিন্তু আমরা উত্তর হিসেবে পারবো যে সে মাছ ধরতে যায়। অর্থাৎ এই মাছটা হচ্ছে ধরা নামক যে ডুভাবটার অবজেক্ট। ওকে, মাছটা হচ্ছে ধরা নামক যে ডুভাবটা তার অবজেক্ট। এখন যখনই অবজেক্টটা পাবো, সেই অবজেক্টটা কিন্তু সেই ডু ভার্বের পরে কিন্তু আমরা লিখবো ইংলিশে ট্রান্সলেট করার সময়। এই নিয়মটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ যতবার ডুভাব পারবে, যতবার ডুভাব আসবে, ততবার যদি তার অবজেক্ট থাকে, অবজেক্ট পাওয়ার একটাই নিয়ম, কি দিয়ে প্রশ্ন করতে হবে। কয়েক দীর্ঘিকারের কি, কর্তাকে যদি
কি দিয়ে প্রশ্ন করা হয় এবং অবশ্যই ক্রিয়া থাকতে হবে, কর্তা প্লাস কি প্লাস ক্রিয়া। এই ফরম্যাটে যদি আমরা প্রশ্ন করি আমরা কিন্তু যেটা পাবো সেটাকে বলবো অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? কর্তার সাথে ক্রিয়া একসাথে যদি কর্তা এবং ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর হিসেবে পাই, তাহলে সেই উত্তরটা হবে একটা অবজেক্ট, সেটা নাউন হবে এবং সেই নাউনটা কিন্তু অবশ্যই ডু ভার্বের সাথে থাকবে, যে ডু ভার্বের সাথে আমরা প্রশ্ন করে উত্তরটা পেয়েছি। এখন যখন আমরা ইংলিশে লিখবো, আগে লিখবো সেই ডু ভার্বটা, তারপরে যে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছি সেই নাউনটা কিন্তু আমরা লিখবো। এখন প্রশ্ন উঠতে পারে সবসময় কি চালে কি দিয়ে প্রশ্ন করে কি আমরা অবজেক্ট পাবো? না, কি দিয়ে প্রশ্ন করে শুধুমাত্র অবজেক্ট পাওয়া যায় না, কি ছাড়াও আমরা কিন্তু আর একটা শব্দ দেখতে পারবো, সেটা কি এবং কাকে, কাকে দিয়ে প্রশ্ন করেও কিন্তু অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করেও অবজেক্ট পাওয়া যায়, কাকে দিয়েও প্রশ্ন করেও অবজেক্ট পাওয়া যায়। নিয়মটা কিন্তু একই থাকবে, অর্থাৎ প্রথমে থাকবে কর্তা, কর্তাকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করব এবং ক্রিয়া শেষে থাকবে। ওকে, তাহলে কর্তা এবং ক্রিয়াকে যদি সম্মিলিতভাবে আমরা কাকে দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে অবজেক্ট পাবো, কি দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রেও অবজেক্ট পাবো। কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা পাবো সেটা হবে নাউন, কাকে দিয়ে প্রশ্ন করে যে অবজেক্টটা পাবো সেটা নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে, কিন্তু সেটা সাধারণত ব্যক্তিকে নির্দেশ করে এবং এই অবজেক্টটা বসাতে গেলে তোমাকে সেই দুভাবকেই মনে রাখতে হবে, দুভাবের পরেই কিন্তু সেটা বসাতে হবে। তাহলে এই বাক্যে আমরা কি কি পেলাম? আমরা পেলাম সে নামক একটা সাবজেক্ট পেয়েছি, আমরা পেয়েছি যাই এবং ধরতে নামক দুটো ক্রিয়া পেয়েছি। যাইটা হচ্ছে মূল ক্রিয়া, যেটা সাথে কোনো ততেতাম কিছু যুক্ত নেই বা তে যুক্ত নেই, এবং যাইটা হচ্ছে মূল ক্রিয়া এবং যে ক্রিয়াটার সাথে কিন্তু তে যুক্ত নেই এবং এই কাজটা আগে হচ্ছে তারপর ধরা কাজ হচ্ছে, অর্থাৎ যাইটা হচ্ছে প্রধান ক্রিয়া এবং ধরা কথাটা হচ্ছে অপ্রধান ক্রিয়া, সেটা দ্বিতীয়বার বসবে। ধরা কথাটার একটা অবজেক্ট আছে, সেটা হলো মাছ। এইবার প্রশ্ন হচ্ছে নদীতে বলে যে কথাটা ছিল সেটা অ্যাকচুয়ালি কার সাথে বসবে, এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন। আমরা অবশ্যই দেখে নেব নদীর সাথে কি যুক্ত আছে না তে যুক্ত আছে। মনে রাখবে তয়েকারে তে এই শব্দটা, এই যে আমি যদি বলি যে পরবর্তী যে পদ, এই যে তে, এ কিন্তু দুটো জায়গায় সবসময় বাক্যে বসে, বাক্যে দুজনের সাথে সবসময় বসবে। সেটা কি না, একটা হচ্ছে নাউনের সাথে এটা বসে, নাউন বা বিশেষ্যের সাথে এটা বসে, এবং ক্রিয়ার সাথে। কোন ক্রিয়া না, অপ্রধান ক্রিয়া, যেটা পরে কাজ হয় সেই ক্রিয়ার সাথেও কিন্তু তে যুক্ত থাকে। অপ্রধান যে ক্রিয়া তার সাথেও তে যুক্ত থাকে। আমরা এই বাক্যে পেলাম যে নদীতে, নদীর সাথে দেখো তে যুক্ত আছে, আবার ধরতে কথাটার সাথে কিন্তু তে যুক্ত আছে। তাহলে ধরার সাথে যখন তে যুক্ত হচ্ছে সেটা কিন্তু তে যুক্ত মানে সেটা কিন্তু ইনফিনিটিভ, অর্থাৎ টু দিয়ে যুক্ত করতে হবে, এটা কিন্তু শেখার বিষয় আছে। যখন কোনো নামের সাথে তে যুক্ত থাকবে সেটা কিন্তু কোনো ইনফিনিটিভ হবে না বা টু যুক্ত হবে না, তখন সেটা কিন্তু মানে হবে নদীর মধ্যে, অর্থাৎ তে মানে তখন কিন্তু মধ্যে সেন্সে বোঝাবে, নদীর মধ্যে কিছু আছে এই অর্থে কিন্তু বোঝাবে। অর্থাৎ নাউনের সাথে যখন তে থাকবে তখন আমাদেরকে মনে রাখতে হবে নাউনের সাথে যখন তে যুক্ত থাকবে তখন আমরা প্রিপোজিশন হিসাবে ইন বা অ্যাড বসানোর চেষ্টা করব। ইন বা অ্যাড বুঝে বুঝে বসাতে, কোথায় যেখানে ইন বসবে সেখানে ইন, যেখানে অ্যাড বসবে সেখানে অ্যাড। আর যখন ডু ভার্বের সাথে তে যুক্ত থাকবে তখন আমরা টু প্লাস V1, অর্থাৎ তে মানে হচ্ছে টু আর ওই ডু ভার্বটার যে মূল ভার্ব সেটা কিন্তু বসবে। এই নিয়মগুলো কিন্তু সাধারণত কোনো জায়গায় বলা থাকে না বা দেওয়া থাকে না, তোমরা কিন্তু ডিটেলসে সেগুলো কিন্তু পজ করে করে, ভিডিও পজ করে করে লিখে নেবে, খুব উপকার হবে আমি তোমাদেরকে বলতে পারি। এবার আমরা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু পৌঁছে গেছি, কয়েকটা সেকশন শুধু বাকি আছে। সেটা কি, একটা হচ্ছে প্রতিদিন এবং হচ্ছে বাবার সাথে। দেখো বাবার সাথে বলে যে কথাটা লেখা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে নামক একটা বিভক্তি আছে। সাথে মানে সঙ্গে, মানে কারোর সাথে, সাথে সঙ্গে এই কথাগুলো যখন বাক্যে থাকে তখন সেগুলো কিন্তু বিভক্তি বলে। তো এখানে আমাদের যে নিয়মটা শিখতে হবে সেটা হচ্ছে যে বাংলা বাক্যে, যে কোনো বাংলা বাক্যে যেখানে বিভক্তি থাকবে বিভক্তির সাথে যুক্ত শব্দ কিন্তু আগেরটা হবে। কথাটা ঠিক বোঝা গেল না? চলো আমরা দেখে নিই। লেখা আছে বাবার সাথে,
এই বাবার সাথে কথাটায় আমরা দেখতে পাচ্ছি যে সাথে নামক একটা বিভক্তি যুক্ত আছে। তো সাথে মানে আমরা কি জানি, সাথে মানে হচ্ছে এটা বিভক্তি, মানে হচ্ছে সেটা উইথ। যেটা বাংলাতে বিভক্তি সেটাকে আমরা ইংরেজিতে প্রিপোজিশন বলবো। এটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো। বাংলাতে যাকে আমরা বিভক্তি বলি, ইংলিশে সেটা কিন্তু প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনের অপর একটা নাম হচ্ছে বাংলাতে বিভক্তি। এখন বাংলা বাক্যে যেখানে বিভক্তি বসে সেখানে কিন্তু বিভক্তি ঠিক আগেই বিভক্তির সাথে যুক্ত শব্দ, অর্থাৎ এই যে সাথে নামক যে বিভক্তিটা আমরা দেখতে পাচ্ছি এর আগে কিন্তু এর সাথে যুক্ত শব্দ বসে আছে বাবার। এই কথাটা কিন্তু সাথে সাথে বসাতে হবে। অর্থাৎ যখন আমরা এই জায়গাটায় ট্রান্সলেট করব, আমরা কিন্তু চেষ্টা করব যে যেখানে বিভক্তি দিয়ে এরকম শব্দ থাকবে যুক্ত, এরকম বিভক্তিযুক্ত শব্দ থাকবে, পদ থাকবে, সেটাকে আমরা বলবো অবশিষ্ট অংশ বা রিমেইনিং পার্ট। অবশিষ্ট অংশ বা রিমেইনিং পার্ট মানে হচ্ছে এটাকে কিন্তু প্রথমেই বাংলা বাক্য করার সময় মাথায় আনা যাবে না। মাথায় কি আনতে হবে? মাথায় প্রথমে বের করতে হবে কে সাবজেক্ট, কে প্রধান ক্রিয়া, তার সাথে অন্য কোনো দ্বিতীয় কোনো ক্রিয়া আছে কিনা, তার কোনো অবজেক্ট আছে কিনা, প্রথম ক্রিয়া বা মূল ক্রিয়া কোটা প্রথম জায়গায় কাজ করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু মেনশন করার পরে আরও যদি কোনো বিভক্তিযুক্ত শব্দ থাকে তখন বুঝতে হবে ওটাকে বলবো অবশিষ্ট অংশ বা রিমেইনিং পার্ট, যেটাকে কিন্তু আমরা কখনোই আগের থেকে ভাবতে যাব না। ভাবলেই কিন্তু বাক্যটা গুলিয়ে যাবে। তাহলে বাবার সাথে মানে হচ্ছে যখন আমরা উইথ করব, উইথের পরে কিন্তু আমরা বাবার বা ফাদার এই শব্দটা কিন্তু ব্যবহার করব। এখানে আর একটা নিয়ম কিন্তু আমরা শিখবো, যে নিয়মটা কিন্তু সাধারণত আমরা কোথাও ব্যবহার দেখতে পাই না বা আমরা অনেকেই জানি না। সেটা কি? আমি এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে যখন দুটো পরপর বিভক্তি বাক্যে বসবে, দুটো পরপর বিভক্তি কি সেটা আমরা এই বাক্যে থেকেই দেখে নিচ্ছি। আগে নিয়মটা দেখে নিই। দুটো বিভক্তি যখন পরপর বাক্যে বসবে, দ্বিতীয় যে বিভক্তিটা থাকবে তাকেই নিতে হবে। তার আগে যে বিভক্তিটা ছিল সেটা কিন্তু উজ্জ হবে, অর্থাৎ তার ব্যবহার আমরা দেখতে পারবো কিন্তু তার কিন্তু ব্যবহারিক প্রয়োগ করব না। তার ব্যবহার আমরা দেখতে পেলেও ব্যবহারিক প্রয়োগটা করবো না। এটা কিন্তু সুপারফ্লুয়াস হয়ে যাবে, অতিরিক্ত ব্যবহার হয়ে যাবে। তাহলে মানেটা কি? মানেটা হচ্ছে এখানে দেখো লেখা আছে বাবার, তারপরে কি লেখা আছে? সাথে লেখা আছে। তাহলে বাবা হচ্ছে একটা কিন্তু নাম। বাবা কি নাম? ওই যে বলেছি বিভক্তি সবসময় নামের সাথে বা নাউনের সাথে যুক্ত থাকবে। নাউনের অপোজিট যে প্রোনাউন মানে নাউনের পরিবর্তে বসে তার সাথে থাকতে পারে। বাবা তো এখানে একটা নাম, বাবা মানে ফাদার, এটা নাম, একটা কমন নাউন। তো এই কমন নাউনের সাথে দেখো র যুক্ত আছে, সন্ধি বিচ্ছেদ করলে কি র যুক্ত আছে। র বা এর এটাও নিজেও কিন্তু একটা বিভক্তি। নাউনের সাথে যাই যুক্ত থাকবে এরকম কোনো শব্দ সে কিন্তু বিভক্তি হবে। এখন র বা এর মানে এটাও একটা বিভক্তি, আবার সাথে মানে এটাও একটা বিভক্তি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি দুটোই কি আমরা নেবো? না, একদম নেবো না, কখনোই নিতে পারি না। যখন এরকম সিচুয়েশন আসবে সবসময় দ্বিতীয় যে বিভক্তিটা আছে, অর্থাৎ যে সাথে, যেটা প্রথম নাউনটার সাথে এই যে নাউনটার সাথে যুক্ত করে নেই, বাবার সাথে যুক্ত নেই, সেটাকে কিন্তু বুঝতে হবে যে ওই যে সাথে নামক যে বিভক্তিটা আলাদা করে বসে আছে ওই বিভক্তি কিন্তু ব্যবহার হবে। আর র বা এর এটা উজ্জ হয়ে যাবে, এটার ব্যবহার হবে না। অর্থাৎ ফাদার্স বা ফাদার দিয়ে অ্যাপোস্ট্রফি এস পাঁচ এমন কিছু ব্যবহার আমরা করবো না, শুধু ফাদার বলে ছেড়ে দেবো। তাহলে এই বাক্যটা কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমরা শিখতে পারলাম যে বাক্যকে কিভাবে আমরা ভাঙতে হয়, কিভাবে প্রত্যেকটা বাক্যকে কিন্তু আমরা যদি আমরা স্প্লিট করতে পারি, প্রত্যেকটা সেকশন যদি আমরা বুঝতে পারি, আমরা কিন্তু সহজেই ট্রান্সলেট করতে পারবো। এখন আমরা যখন ট্রান্সলেট করবো তাহলে আমরা একটা সাজিয়ে নেব, বাক্যটা সাজিয়ে নেব। কিভাবে সাজাতে হয় চলো। তাহলে প্রথমে আমরা কি পেয়েছিলাম? প্রথমে পেয়েছিলাম সাবজেক্ট। আমরা যে এখন সাজাচ্ছি সেটাই কিন্তু ইংলিশে ট্রান্সলেট করবো। তো কীভাবে সাজাবো? সে। এবার দ্বিতীয় কি ছিল? ক্রিয়া। মূল ক্রিয়া কোনটা? যায়, সে যায়। এবার প্রত্যেকটা যাওয়া, দেখো কাজ তো করবে, কাজ তার একটা উদ্দেশ্য থাকবে, সে কোথায় যাবে, কিভাবে করবে, কি করবে, কিছু একটা কথা থাকবে। সেই কথাটা কি? না সে যায় কোথায়? নদীতে। সে যায় নদীতে। সে নদীতে যায়, কোথায় যায়? না সে নদীতে যায়, সে যায় নদীতে। এবার কি উদ্দেশ্যে যায়? কি উদ্দেশ্য মানে ওই যেই যে উদ্দেশ্য বলছি, উদ্দেশ্য মানে দ্বিতীয় ক্রিয়া বেরিয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন একটা কাজ করছে এবং তার যদি আবার একটা উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করে, তাহলে উদ্দেশ্য নিয়ে যে কাজটা দ্বিতীয় কাজ করবে সেটাই কিন্তু দ্বিতীয় ক্রিয়া বা অপ্রধান ক্রিয়া। সেটা কি? মাছ ধরতে। তাহলে মাছ ধরতে, তাহলে আমরা লিখে নিই সে যায় নদীতে মাছ ধরতে। কার সাথে? না বাবার সাথে। বাবার সাথে যায়।
এবং প্রতিদিন বলে যে শব্দটা বসানো আছে সেটা এভরিডে বা ডেইলি বা রেগুলারলি, সেটা আমরা আগে বসাতে পারি, পরেও বসাতে পারি। এই হচ্ছে বাক্য। এটা করাটা কিন্তু খুব একটা অসুবিধা না, তোমরা কিন্তু বুঝতে পেরেছো। বাক্যটা ট্রান্সলেট করলে যেটা হয় সেটা আমরা করে নেব। তাহলে উত্তরটা কি হবে? তাহলে হি। এবার যাই মানে কি? যাই মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো ক্রিয়া কটা অক্ষর আছে? দুটো অক্ষরের আছে। ক্রিয়া যখন একটা বা দুটো অক্ষরের হয় এবং লাস্টে যদি হস্যই অন্তস্থ এবং ও হয়, ক্রিয়া বা অক্ষরের, দু অক্ষরের লাস্টে যদি হস্যই অন্তস্থ বা ও হয়, তখন সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কিন্তু যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটাই উল্লেখ করতে হবে, কোনো অ্যামিজার ওয়াজার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কোনো বিভাগ ব্যবহার করবে। তাহলে হি গোজ, তাহলে হি গোজ আমরা লিখি হি গোজ কোথায় যায়? টু রিভার। হি গোজ টু রিভার। আমি রিভারটাকে বড় হাতে লিখেছি, আরটাকে বড় হাতে দিয়েছি বোঝানোর জন্য। হি গোজ টু রিভার কি করতে যায়? মাছ ধরতে যায়। তাহলে আগে ডুভার বসাবো, টু ক্যাচ। ক্যাচ মানে কি? ধরা, CATCH, টু ক্যাচ। এবার কি? মাছ। মাছ ইংরেজি কি? টু ক্যাচ ফিশ। তাহলে হি গোজ টু রিভার টু ক্যাচ ফিশ। এবার কি আছে? বাবার সাথে। তাহলে বাবার সাথে বলতে আগে বিভক্তি বসবে, তারপরে বাবা বসবে। তাহলে উইথ। এবার আমরা ফাদার বসাতেই পারি। শুধু যদি ফাদার বসায় তাহলে কিন্তু অতটা কেমনটা শুনতে লাগছে। আমরা এখানে বসাবো উইথ হিজ ফাদার। এটা শুনতে আরো বেশি ভালো লাগছে, কারণ বাবা তো তার, এই কথাটা কিন্তু হিজ কথাটা কিন্তু আনতে হচ্ছে। এটাই কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর, যে অর্থ বুঝে তাকে ব্যবহার করাটা। তাহলে উইথ হিজ ফাদার। এবারে কি লেখা আছে? প্রতিদিন, এভরিডে। তাহলে এভরিডে কথাটা আমরা যেমন শেষে বসালাম, সেটা কিন্তু আমরা প্রথমেও বসাতে পারি। যেটা খুশি তোমরা কিন্তু করে দিতে পারো। উত্তরে তাহলে কেমন হতো? এভরিডে হি গোজ টু রিভার টু ক্যাচ ফিশ উইথ হিজ ফাদার। এটা কিন্তু উত্তর হতো, একই হতো। ফাদার আগেও যা, পরেও দেয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরের বাক্যে যাব। এরপরের যে বাক্যটা আছে সেটা কি? সে প্রতিদিন বাবার সাথে নদীতে মাছ ধরতে যেত। দেখো যখনই কোনো বাক্যে মূল ক্রিয়ার সাথে, মূল ক্রিয়ার মানে যেটা, যে ক্রিয়াটা আগে হবে সেটাই মূল ক্রিয়া হবে। সেই ক্রিয়ার সাথে যখনই তোমরা দেখবে যে ত, তে, তাম যুক্ত আছে, যে কোনো একটা, আবার বলছি মূল ক্রিয়ার সাথে কিন্তু ত, তে, তাম যে কোনো যদি একটা যুক্ত থাকে, তাহলে সেটা কিন্তু পাস্ট টেন্সকে রিপ্রেজেন্ট করে। চোখ বন্ধ করে সিম্পল পাস্ট হবে। এবং সিম্পল পাস্ট যখনই হবে তখনই কিন্তু আমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু আমরা দুটোভাবে ব্যবহার করতে পারি। এক, যেহেতু সে প্রতিদিন কাজটা করতো তার জন্য আমরা উডের ব্যবহার করতে পারি, উড বা ইউজড টু এটা ব্যবহার করতে পারি, বা আমরা ব্যবহার করতে পারি ডাইরেক্ট V2 বা পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করতে পারি। তবে আমার মতে যেহেতু প্রতিদিন সে কাজটা করতো বা অভ্যাস, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে উড বা ইউজ টু প্লাস V1 এই ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এই বাক্যটা তো পুরো আগেরটার মতনই ছিল, শুধু আমরা এখানে একটা ক্রিয়াটাকে চেঞ্জ করেছি। তাহলে বাক্যটা কেমন হতো? হি উড বা ইউজড টু, হি উড বা ইউজ টু গো। এই গোটা কিন্তু মনে রাখতে হবে। এই যে টুর পরে বা উডের পরে ভার্বে কিন্তু সবসময় মূল ফর্ম বা V1 ফর্ম বসে। তোমরা কিন্তু অনেকেই ওয়েন্ট বসিয়ে দাও বা অন্য কোনো ফর্ম করে দাও, বা হি পরে গোজ, এরকম ভুল করে ফেলো। এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখার চেষ্টা করবে। যে কোনো মোডাল ভার্ব বা টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, না আইএনজি বসে, না এস বা ইএস বা ডি বা ইডি বা V2 ফর্ম কোনোটাই বসবে না। গোজ টু কোথায় যায়? না গোজ টু রিভার টু ক্যাচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও টু ক্যাচ বসছে, এটাও টু গো বসছে। কিন্তু প্রথম যে গোটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মূল ভাব ছিল, এবং পরের যে টু ক্যাচ সেটা কিন্তু দ্বিতীয় ভার্ব, এবং এটা কিন্তু অপ্রধান বাক্য, অপ্রধান ভার্ব। এবং দ্বিতীয় যে টু ক্যাচ সেটা কিন্তু অপ্রধান ভার্ব। তো টু ক্যাচ কোথায়? টু ক্যাচ ফিশ উইথ হিজ ফাদার। অর্থাৎ যা ছিল সেম রাখবো আমরা, এবং এভরিডে কথাটা কিন্তু আমরা শেষে বা পরে বা আগে যেখানে খুশি তোমাদের মনে হবে সেরকম বসিয়ে দেবে।
তাহলে তোমরা নিশ্চয়ই বাক্যটা বুঝতে পারছো আমি বাক্যে ঠিক কোন জায়গাটা পরিবর্তন করছি। আর আমরা যেহেতু প্রথম বাক্যটা শিখে নিয়েছি কীভাবে সাজাতে হয়, দ্বিতীয় বাক্য কিন্তু আমাদের করতে খুব একটা অসুবিধা হবে না, শুধু আমাদের ফর্মটা মনে রাখতে হবে যে কোন টেন্সে আমরা এটা ব্যবহার করছি। এবার আমরা তৃতীয় বাক্য দেখে নেব। সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেল। দেখো এই বাক্যটায় একটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে। সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেল, এই গেল নামক যে কথাটা আছে এটা কিন্তু খুবই একটা কনফিউজিং। কেমন কনফিউজিং? আমরা জানি যে ক্রিয়ার সাথে যখন ল লেলাম যুক্ত থাকে সেটা যেমন পাস্ট টেন্স হয়, সেটা কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয়। এটা কিন্তু অনেকে আমরা ভুল করি। ল লেলাম থাকা মানে সেটা পাস্ট টেন্স হয় আমরা জানি, কিন্তু ল লেলাম থাকা মানে সেটা কিন্তু পাস্ট টেন্স না হয়ে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ সেখানে কিন্তু আমরা হ্যাভ বা হ্যাজ প্লাস V3 এর ব্যবহার কিন্তু আমরা করতে পারি। সেই ব্যবহারটা কেমন হবে আমরা দেখে নেব। যখন দেখবে যে ললেলাম থাকা সত্ত্বেও সেখানে কোনো সময়ের উল্লেখ নেই, বাক্যে ললেলাম আছে, ক্রিয়ার সাথে ললেলাম যুক্ত আছে, কিন্তু সেখানে কোনো সময়ের উল্লেখ নেই, তাহলে বুঝতে হবে যে সেই কাজটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে নেই। আবার ললেলাম থাকা সত্ত্বেও যদি দেখা যায় যে সেই ললেলাম যুক্ত যে কথাটা সেটা কিন্তু কোথাও গল্পের মধ্যে আছে বা অন্য কোনো জায়গায় নেই, একটা স্টোরি বা কোনো ঘটনার মধ্যে সেটাকে ব্যবহার করা হয়েছে, তখন সেক্ষেত্রেও কিন্তু সেখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট টেন্স কখন ব্যবহার করতে হবে আর কখন ব্যবহার করতে হবে না? যখন ক্রিয়ার সাথে ললেলাম থাকা সত্ত্বেও আমরা দেখব যে সেই ললেলাম থাকা সত্ত্বেও সেই বাক্যে কোনো সময়ের উল্লেখ নেই, নির্দিষ্ট করে কোনো সময়ের উল্লেখ নেই, তাহলে সেখানে কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করব না। যদি সেটা কোনো স্টোরি বা গল্প বা কোনো ঘটনার বিবরণ না হয় তাহলে সেখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব না। আমি ভাত খেলাম, সে স্কুলে গেল, তারা বই পড়লো, এগুলো সবই কিন্তু ললেলাম থাকা সত্ত্বেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই রিপিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে কিন্তু সিম্পল পাস্ট করতে যাবে না, সিম্পল পাস্ট করলে কিন্তু এখানে বাক্যটা ভুল হবে। তাহলে বাক্যটা আমরা কিভাবে পড়ব? সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেল, তাহলে কি হবে? হি হ্যাজ গন। কি করব আমরা? হি হ্যাজ গন। ওই যে বললাম ফরমেশনটা কি? হ্যাভ বা হ্যাজ প্লাস V3, ভার্বের V3 ফর্ম। এবার যাওয়া মানে আমরা এখানে কি লিখেছিলাম? যাওয়া মানে আমরা লিখেছিলাম গো। যাওয়া মানে যেত, মানে এখানে আমরা সেখানে গো ব্যবহার করেছি বা এখানে ওয়েন্ট আমরা ব্যবহার জানি, সেটারই V3 ফর্ম কি হবে? সেটারই V3 ফর্ম হবে এখানে গন হবে। অর্থাৎ হি হ্যাজ গন দিয়ে বাদ বাকি যা ছিল পুরোটাই কিন্তু বসবে। অর্থাৎ হি হ্যাজ গন টু রিভার দিয়ে যে বাক্যগুলো আমরা আগে করেছি সেম বসে যাবে এখানে। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারলে যে গেল কথা থাকলে বা ললেলাম থাকলে কি হবে। তবে এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি সময় উল্লেখ থাকতো, সে সকালবেলায় বাবার সাথে মাছ ধরতে গেল, সে অমুক সময়ে বাবার সাথে মাছ ধরতে গেল, সে অমুক সময় ভাত খেলো, সে বিকেলবেলায় বাড়ি আসলো, সে সকালবেলায় সাইকেল চালালো, এই যে যখন ক্রিয়ার সাথে ললেলাম থাকবে তখন কিন্তু সেখানে V2 এর ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে না। অর্থাৎ এই বাক্যটায় যদি সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেল, যদি থাকতো সে সকালে নদীতে মাছ ধরতে গেল, এই কথা যদি থাকতো, আমি কিন্তু কখনোই এখানে হি হ্যাজ গন এইটা করতে পারবো না, তাহলে কিন্তু ভুল হবে। তখন আমাকে করতে হবে হি ওয়েন্ট টু। তখন ডাইরেক্ট সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সময় উল্লেখ থাকলে কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। আশা করি এই নিয়মগুলো তোমাদের মাথায় ঢুকছে বা তোমরা বুঝতে পারছো। এর পরের বাক্যগুলো আমরা দেখে নেব। সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেছিল। দেখো একটু আগে যে কথাটা বললাম, শুধু গেল আর গেছিলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আলংকারিক এবং বাক্যের যে গঠন তার পার্থক্য আছে। সেটা কি? যখন ক্রিয়া এক বা দুই অক্ষরের হবে, এবং ললেরাম যুক্ত থাকবে, তখন সেখানে সময়ের উল্লেখ যদি না থাকে, দেখো এখন সময় উল্লেখ নেই, এই বাক্যে কোনো সময় উল্লেখ নেই, সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেলে কোনো সময় উল্লেখ নেই, তাহলে সেখানে হবে সেটা কি বাক্য? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু সে বাবার সাথে নদীতে মাছ ধরতে গেছিল
মানে সে গিয়েছে এই কথাটার সাথে কিন্তু ললেলাম যুক্ত আছে। তাহলে গিয়েছে কথাটার সাথে সাথে যদি ললেলাম যুক্ত হয়, তাহলে গিয়েছে কথাটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মানে কাজটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার সাথে যখন ললেলাম যুক্ত হচ্ছে, সেটা কিন্তু অতীতকালের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই অতীতকালের দিকে নিয়ে যাচ্ছে, এবং তার জন্যই কিন্তু আমি কি করব, গিয়েছিল, শুধু গেল, শুধু খেলো একটা কথা, কিন্তু খেয়েছিল, বলেছিল, শুনেছিল। এই ছি থাকার পরে ললেলাম যখন যুক্ত করবে, তখন চেষ্টা করবে সেটাকে সিম্পল পাস্ট টেন্সে করার। এখন প্রশ্ন হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের সাথে ললেলাম যুক্ত করতে তো পাস্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাড বিটিটি করা উচিত। তাহলে সিম্পল পাস্ট কেন করছি? এখনো একটা জিনিস জানা আছে, একটা সিঙ্গেল বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সাধারণত হয় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার যে সাধারণত হয় না, এটা কিন্তু ভুল। একটা সিঙ্গেল বাক্যে সবসময় সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হবে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে না। অর্থাৎ হ্যাড বিটিটি ব্যবহার একটা সিঙ্গেল বাক্যে হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় ওই যে বিফোর আফটার যে নিয়মটা আমরা জানি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই ধরনের যে বাক্যগুলো আছে, বা হোয়েন, আফটার, বা অন্যান্য যে ব্যবহারগুলো আছে, দ্যাটের যে ব্যবহারগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু একটা সিম্পল পাস্ট হবে আর একটা পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ একদিকে সিম্পল পাস্ট এবং অন্যদিকে হ্যাড বিথির ব্যবহার করতে হবে। যেহেতু এটা একটা সিঙ্গেল বাক্য, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তো হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল পাস্টই করব, পাস্ট পারফেক্টও করব না, প্রেজেন্ট পারফেক্টও করব না। এখন প্রশ্ন উঠতে পারে যে এখানেও তো সময় উল্লেখ নেই, তাহলে এখানে কেন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি না? দেখো, এটা খুবই টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের কিন্তু বাক্যে আসতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু মানে বলতে পারো না যে এটাকে আমার এটা করলে এটাই সঠিক, ওটা ভুল, এভাবে বলা যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে সময় উল্লেখ থাকলেই এই ধরনের বাক্য ব্যবহার করা উচিত। তবে গেছিল কথাটা যদি কেউ সিম্পল পাস্টে করে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয় না। ওকে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স করবো না, এটা কিন্তু সত্যি। আর প্রথম যে ধরতে গেল, এই বাক্যটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্টে করা, যদি সময় উল্লেখ মেনশন করা না থাকে। আর সময় উল্লেখ থাকলে তো অবশ্যই আমরা সেটাকে সিম্পল পাস্ট টেন্সে করবো। আশা করি বুঝতে পেরেছো, বাক্যগুলোর গঠন সবই এক। অর্থাৎ ফর্মটা আমি আর করছি না, কিন্তু টেন্সটাকে বোঝার জন্য, বাক্যের যে মার প্যাচগুলো ক্রিয়াতে, সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি এতগুলো কথা তোমাদেরকে বলছি। তোমরা এগুলোকে মাইনরলি দেখবে, বুঝবে এবং সে মতো করার চেষ্টা করবে। এর পরের বাক্য আমরা দেখে নেব, তার বাবা বাজারে মাছ বিক্রি করে। তার বাবা বাজারে মাছ বিক্রি করে। তো আবার সেই একই কথা, কর্তাকে, কর্তা কিন্তু তার বাবা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই তার বাবা, এই কিন্তু মেইন। তার কথাটা না, অনেকেই আমরা ভুল করে ফেলি। র যুক্ত শব্দ কখনো বাক্যে সাবজেক্ট হবে বা অন্য কিছু হবে না, এমন কিন্তু ভাববে না। র যুক্ত শব্দ থাকা মানে সেটা সাবজেক্টও হতে পারে বা অন্য কোনো সুপও হতে পারে, সেটা পজিটিভ ফর্মও হতে পারে, সে কর্তা নাও হতে পারে। এখন বোঝার জন্য আমাকে কি করতে হবে, সেই প্রথম যে নিয়মটা আমরা শিখেছি, কে করে, কে বিক্রি করে। প্রশ্ন করো কে, শুধু ডাইরেক্ট কে দিয়ে প্রশ্ন করো। কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা পেয়ে যাব কি, কর্তা পেয়ে যাব। কে দিয়ে প্রশ্ন করলে কি পেয়ে যাব, কর্তা। কে বিক্রি করে, কে কাজ করে, এমন করে বা প্রশ্ন করলে, বা কি করে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পেয়ে যাব কিন্তু কর্তা পেয়ে যাব। অর্থাৎ কে মানে যেহেতু কর্তা, তাহলে এখানে বাবাটা কিন্তু মূল কর্তা। তার কথাটা, যে কথাটা যুক্ত আছে, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। আই রিপিট, প্রোনাউনের একটা অংশ, পজেসিভ ফর্ম, সেটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে হিজ ফাদার। এখানে কিন্তু মনে রাখতে হবে হিজ ফাদার, হি ফাদার বা অন্য কোনো ফর্মেশন নয়, হিজ ফাদার, ফাদারটাই কিন্তু মূল সাবজেক্ট। এখন কে, তার বাবা কি করে না, বিক্রি করে। কি বিক্রি করে না, মাছ বিক্রি করে। তাহলে ক্রিয়া কোনটা, ক্রিয়া হচ্ছে বিক্রি করা। কাজ ডু ভার্ব হচ্ছে বিক্রি করা, করা কথা মানে হচ্ছে ডু ভার্ব। যেখানে করা কথা থাকবে সেটা একটা ডু ভার্ব হবে। এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, যখনই আমাদের শরীরের কোনো একটা অংশ নিয়ে যে কাজ করা হবে, প্রত্যেকটা কিন্তু ডু ভার্ব হয়। বিক্রি করতে গেলে কি লাগে, বিক্রি করতে গেলে হাত লাগে, মুখ লাগে, চোখ লাগে, পা লাগে, অঙ্গ ব্যবহার হবে। অঙ্গ যদি ব্যবহার হয়, সেটা সবসময় ডু ভার্ব হবে। এটা খুব একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে শেখালাম। যখনই শরীরের যে কোনো একটা অংশ ব্যবহার করে আমরা কোনো কাজ করব, সেটা কিন্তু ডু ভার্ব হবে। যেমন ঘুমানো, ঘুমাতে গেলে কি লাগে, চোখটাকে বন্ধ করতে হবে, ব্রেনটাকে শান্ত করতে হবে,
তাহলে প্রত্যেকটা অঙ্গ ব্যবহার হচ্ছে। স্মরণ করা, রিমেম্বার, সে করতে গেলে ব্রেনের ব্যবহার করতে হচ্ছে। তো যে কাজটাই করবে সেই কাজটাই কিন্তু একটা ডু ভার্ব হবে। তো যেহেতু এরা বিক্রি করা একটা ডু ভার্ব, তাহলে বিক্রি করা যদি একটা ডু ভার্ব হয়, আবার সেই একই নিয়ম, ডু ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়ে। কি বিক্রি করে? তার বাবা কি বিক্রি করেন। তাহলে কি বিক্রি করে, কি দিয়ে প্রশ্ন করলে কি বেরোবে? কি দিয়ে প্রশ্ন করলে বেরোবে আমাদের অবজেক্ট। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, আবার এখানে একটা মনে রাখতে হবে, কয় দিকারে কি কিন্তু অবজেক্ট, কয়ষ্টিকারে কি কিন্তু অবজেক্ট নয়। কয়দিকারে কি কিন্তু অবজেক্ট, অর্থাৎ যে নামটা চাইবো সেটা কিন্তু বেরোবে। কয়ষ্টিকারে কি কিন্তু হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন উত্তর বেরোবে, হ্যাঁ বা না। সে কি মাছ বিক্রি করে? সে কি মাছ বিক্রি করে? সে কি ভাত খায়? অর্থাৎ সেখানে অবজেক্ট থাকে এবং কি দিয়ে প্রশ্ন করে। কয়ষ্টিকারে কি মানে হয় খায় বা খায় না, বিক্রি করে বা করে না। অর্থাৎ হ্যাঁ বা না উত্তর পেতে গেলে আমরা কয়ষ্টিকারে কি ব্যবহার করব, আর কয় দিকারে কি ব্যবহার করে আমরা নাউন বা অবজেক্ট পাওয়ার চেষ্টা করব, বা বস্তুর যে নামটা সেটা আমরা পাবো। তাহলে সাজালে কেমন হবে? বাক্য যদি আমরা সাজাই তাহলে হবে যে তার বাবা মাছ বিক্রি করে। কোথায় বিক্রি করে? না বাজারে বিক্রি করে। তাহলে বাজারটা কি? বাজারটা হচ্ছে একটা নাম। তাহলে বাজার যদি একটা নাম হয়, বাজারের সাথে কি যুক্ত আছে? একার। কি যুক্ত আছে? একার আছে। যখনই কোনো নামের সাথে একার যুক্ত থাকবে, আমরা যেমন পড়ছি তেকার, ঠিক তেমনি একার। যখনই কোনো একার যুক্ত বা থাকবে তখন মনে রাখবে সেখানে একটা প্রিপোজিশন বসবে, ইন বা অ্যাট। সাধারণত ইন বা অ্যাট এটা বুঝে নেবে, যখনই যেমন করে থাকবে সেই মতন করে কিন্তু বুঝে নেবে। যদি বলে হচ্ছে খাটের উপরে, এবার উপর মানেতে কিন্তু সেখান থেকে কিন্তু অন হয়, সেখানে তো অনে ব্যবহার করতে হবে। যেহেতু বাজার আছে, বাজারের মধ্যে একটা জায়গার মধ্যে, ছোট জায়গা হলে ইন জায়গায় কিন্তু আমরা অ্যাড বসাবো, বড় জায়গা হলে ইন বসাবো। এই যে ব্যবহারটার সাথে কিন্তু বুঝে নেব, সেই মতো করে ব্যবহার করব। অর্থাৎ যদি আমরা এটা বাক্য করি তাহলে কি হবে? হিজ ফাদার বিক্রি করে। বিক্রি করে মানে কি? মানে প্রতিদিন করে। ওই যে ক্রিয়া দুটো অক্ষর আছে, কোনো পাস্ট টেন্সে ব্যবহার নেই, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হিজ ফাদার সেলস, কি হবে? সেলস। বিক্রি করা মানে সেল। আর যেহেতু তার বাবা কাজ করছে, একজন ব্যক্তি হলে ক্রিয়ার সাথে এস বাই এস যুক্ত করতে হয়, সিঙ্গুলার করতে হয় প্রেজেন্ট টেন্সে। তাহলে হিজ ফাদার সেলস ফিশ। কোথায় করে? ইন মার্কেট, মার্কেটের মধ্যে। তাই কিন্তু আমরা এখানে করলাম ইন মার্কেট। অর্থাৎ হিজ ফাদারটা হচ্ছে সাবজেক্ট, ভাবটা হচ্ছে সেলস, ফিশটা হচ্ছে অবজেক্ট কি করে, এবং প্রিপজিশন যুক্ত যে অংশটা বলেছিলাম বিভক্তিযুক্ত অংশ, সেটা কিন্তু এটা রিমেইনিং পার্ট। ওকে, তো এটা কিন্তু পরে বসেছে বা কোন জায়গায় করে সেটা বসে গেছে। এইভাবে কিন্তু বাক্যগুলো আমরা তৈরি করব।